লেখিকা অনিন্দিতার গন্ধ এক আধ নয়, অতগুলো টাকা একসঙ্গে কোত্থেকে জোগাড় করবেন ভেবেই বাসের সিটে বসে মাথাটা ঘুরে গেল সুপ্রতীকের। কিন্তু বসুন্ধরা সে কথা শুনলে তো? সে তখন রূপকথা ফেরত পাত্রের গুণাবলিতে মশগুল। বলতেই হবে, বোন সুরাঞ্জনা দেখে শুনে মেয়ের জন্য সম্বন্ধটা এনেছে বটে। বয়সটা একটু বেশি, কিন্তু অর্থ অপর্যাপ্ত। কেরিয়ারের সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠবে তেমনই রূপবান। হঠাৎই দেখলে চোখে ধাঁধা লেগে যায়, এমন সুদর্শন পাত্রের জন্য পাত্রীর লাইন লেগে থাকাই স্বাভাবিক। কাজেই আপনার গর্ব, প্রতিবেশীর ঈর্ষা, এই থিওরি মেনেই সুপ্রতীকের বউ আনন্দে মশগুল। বিয়ের দিন জামাই বরণে দেখিয়ে দেবেন, সময় সুযোগ পেলেই কানের কাছে গুনগুন করছেন, এ পাড়ায় আর এমন জামাই আসবে কিনা সন্দেহ। নিজেকে সামলে বাস থেকে নেমে ঘর অবধি হেঁটে এসে সোজা বাথরুমে সেধিয়েছেন। এই বয়সে মাথা ঘোরা ভালো লক্ষণ নয়, কিন্তু বেচারা মাথার ওপর চাপ যা পড়ছে, ঘোরা ছাড়া সে করে কি? ফ্রেশ হয়ে সোফায় এসে বসেছেন কি বসেননি, অমনি বসুন্ধরা হাজির, হাতে চায়ের ট্রে, টাও আছে কিছু। কোনো রকমে কাপখানা হাতে ধরিয়ে দিয়েই বসে যান বিয়ের আলোচনায়। মেয়ের গয়নার চিন্তা এখন তার মাথায়, ভাবা ছাড়া উপায় কি? সোনার যা দাম, অত বড় ঘরের একমাত্র ছেলের বউ হতে চলেছে তাদের আদরের সুপ্রিয়া। যা হোক তা হোক করে তাকে শ্বশুর বাড়ি পাঠালে চলবে? তাদের ভুলের জন্য মেয়েকে যদি উঠতে বসতে কথা শুনতে হয়, তার চাইতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পাঠাবেন, যাতে সবাই এক বাক্যে বলে বাপের বাড়ি মধ্যবিত্ত হতে পারে কিন্তু নজর আছে। কালো কফি ছাড়া রোচে না মেয়ের, কিশোরী বেলার অভ্যেস। তাই নিজেদের জন্য আদা দিয়ে লিকার চা হলেও মেয়ের জন্য কফি। হালকা হেসে বললেন বসুন্ধরা। সাবেকি কারুকাজের বেনারসি দেখতে ইউনিক বটে, কিন্তু আজকাল সব্বাই পড়ছে। বিয়ের দিন তুই কি পরবি ভেবেছিস কিছু? শাড়ির বদলে লেহেঙ্গাও পরতে পারিস, তোর ফিগারে মানাবে ভালো। ক্লান্ত চোখ তুলে সুপ্রিয়া মায়ের দিকে তাকালো, কিন্তু সেদিকে মন দেওয়ার সময় বা ইচ্ছে কোনোটাই কি আছে বসুন্ধরার? মেয়ের বিয়ে ঠিক হওয়ার পর থেকে নিজের ভাবনার জগতেই মশগুল থাকেন তিনি। চোখে মুখে উত্তেজনা ফুটিয়ে বললেন, লেবেল সব্যসাচী পড়বি, ডিজাইনার বেনারসি? শুভ দৃষ্টির সময় দেখবি সুপ্রভাতের চোখ ধাঁধিয়ে যাবে। বুকের ওঠা পড়াটা বেশ টের পাচ্ছিলেন সুপ্রতীক। লেবেল সব্যসাচীটা ঠিক কি জিনিস তিনি জানে না বটে, কিন্তু এটুকু জানেন নিশ্চয়ই বসুন্ধরা কোনো ব্র্যান্ডেড আইটেমের কথা বলছে, আর তা মোটেই তার বাজেটের অনুকূলে নয়। বিড়বিড় করে প্রায় দেওয়ালকে শুনিয়েই বললেন তিনি, এত কিছু তো কিনবে বলছো, কিন্তু বাজেট, বাজেটে কুলাবে না যে। একমাত্র মেয়ের বিয়ের সময়ও বাজেটের চিন্তা? সুপ্রতীকের ভাবনাকে যেন তুড়ি মেরে উড়িয়ে দিতে চাইলেন বসুন্ধরা। এই সংসারের জন্য সারা জীবন অনেক স্যাক্রিফাইস করেছি, ভবিষ্যতেও করব, কিন্তু মেয়ের বিয়েতে আয়োজনের ক্ষেত্রে কোনো রকম ত্রুটি আমি সহ্য করব না, আগে থেকেই তোমাকে বলে রাখলাম। একই রকম ক্লান্ত চোখ তুলে বাবার দিকে তাকালো সুপ্রিয়া। এই বিয়েতে তোমাদের বাজেট কত? বাজেট জেনে তোর হবেটা কি? ধীরে সুস্থে মেয়ের পাশে বসেছে বসুন্ধরা, আস্তে করে বিলি কেটে দিচ্ছে চুলে। বল না, তোর কি দামি কিছু পছন্দ হয়েছে? হলে অসুবিধা নেই, কথা দিচ্ছি ওটাই তোকে কিনে দেওয়া হবে। যতই যাই হোক, বিয়ে তো আর বারবার হয় না, একবারই হয়। কিচ্ছু কিনতে চাইছি না, শুধু তোমাদের বাজেটটা জানতে চাইছি। বাজেট জেনে তুই কি করবি মা? নরম গলায় বলেন সুপ্রতীক। তোর মা তো বলল যা পছন্দ হয়। যদি বলি এই বিয়েটা, তোমাদের এই উদ্যোগ আয়োজন আমার পছন্দ নয়, কি করবে শুনি? মনে পড়ে গেল বিয়ে ঠিক হওয়ার পর দেখা করতে গিয়ে সুপ্রভাতের বলা কথাগুলো। তোমাদের বাড়িটা একদম পছন্দ হয়নি আমার। ঘর দুয়ার থেকে ছোট্ট এক ফালি বাগান অবধি সব কিছুতে কেমন যেন মিডিল ক্লাসের গন্ধ। প্রতিটা দিন হিসেব কষে চলে যারা, তাদের ঘরে এমনই গন্ধ থাকে, তবে তুমি হাই ক্লাস। আর চোখে আপাদমস্তক মেপে নিল সুপ্রিয়ার। চোখ আটকেছে কোমরের খাজে, তাই তো একবার দেখেই পছন্দ হয়ে গেল। আরে বাবা, অমন মুখ গোমড়া করছো কেন? সামনেই একটা কেতাবি কফি শপ আছে, দুটো ক্যাপুচিনো অর্ডার দিলেই দেখবে মন খারাপ পালাতে পথ পাবে না। দ্রুত পদক্ষেপে রাস্তা পেরিয়েছিল সুপ্রভাত। একবারের জন্য পেছন ফিরে তাকায়নি। কে জানে কেন সুপ্রিয়া ওই জায়গা থেকে একটুও নড়তে পারেনি।
স্থাণুবৎ হয়ে দাঁড়িয়েছিল চুপচাপ, একাকী। সেদিনই প্রথমবার জেনেছিল সে মধ্যবিত্তদের বাড়িঘরেও আলাদা একটা গন্ধ থাকে, হিসাব কষে দিনাতিপাতির গন্ধ। শুধুমাত্র মায়ের মুখটা চোখের পাতায় ভেসে উঠেছিল বলে সেদিন সুপ্রভাতের সঙ্গে চুপচাপ ক্যাফে অবধি গিয়েছিল সুপ্রিয়া। কৃত্রিম হেসে চুমুক দিয়েছিল ক্যাপুচিনোর মাগে। অমন সুস্বাদু কফিও তার কাছে হাকুচ তেতো লেগেছিল। বারবার মনে হচ্ছিল এই মানুষটার সঙ্গে থাকলে ধীরে ধীরে তার ব্যক্তিত্বের অপমৃত্যু ঘটবে। নিশ্চুপে তা মেনে নিতে হবে, চাইলেও কোনো রকম প্রতিবাদ করতে পারবে না, আর কখনো সহ্য না করতে পেরে প্রতিবাদ করে বসলেও কান পেতে কেউ শুনবে না। বাড়ি ফেরার পথে নিজের সঙ্গে অনেক যুদ্ধ করেছিল, কিন্তু এই যুদ্ধটুকুই সার। বরাবর আত্মীয় স্বজনের কাছে বাধ্য মেয়ের তকমা পাওয়া সুপ্রিয়া গলা তুলে তেমন একটা প্রতিবাদ করতে পারল কই। বরং মায়ের কথা মতো আরেক দিনও তাকে বেরোতে হলো সুপ্রভাতের সঙ্গে গয়না পছন্দ করতে। গয়নার প্রতি ব্যতিক্রমী কিছু মেয়ে বাদে সবারই বোধ করি অল্প বিস্তর দুর্বলতা আছে। বেচারি সুপ্রিয়া আর তার ব্যতিক্রম হয় কিভাবে? গয়নার নামি দামি শোরুমের ঝকঝকে বিপণীতে ঢুকে হাজারো গয়নার ঝলকে মুগ্ধ হয়ে নিজেকে খানিক হারিয়েই ফেলেছিল সে। চমক ভাঙল সুপ্রভাত তার হবু বরের হাসিতে। দু আঙুলে ধরা একটা জড়োয়া নেকলেস বাড়িয়ে দিল সুপ্রিয়ার দিকে। একবার এটা পরে দেখাও তো দেখি। সাময়িকভাবে সুপ্রিয়া বিহ্বল হয়ে গিয়েছিল। অত দামি জিনিস তো আজ অব্দি কখনো চোখে দেখেনি। কি সুন্দর নকশা, আলো পড়ে ঝলমল করছে পাথরগুলো। বিস্ময় মাখা চোখে দুহাতে ধরে অতি সাবধানে গলায় পড়েছিল। আয়নায় নিজেকে দেখছিল। তার মরাল গ্রীবা হাড়ের ছোঁয়ায় যেন রাজেন্দ্রাণী। সেই কথারই যেন অনুরণন শুনেছিল সুপ্রকাশের কণ্ঠে। অপূর্ব লাগছে তোমায়, যেন রাজেন্দ্রাণী। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে আয়নায় নিজেকে দেখতে দেখতে যখন নিজেতেই তন্ময় হয়ে গেছে সে, খেয়াল নেই কেটেছে কতক্ষণ। ঠিক তখনই ব্যঙ্গের সুর ভেসে এসেছিল কানে। দোকানে দাঁড়িয়ে এমন আদেকলাপনা করো না, সেলস পার্সনগুলো, কেনাকাটা করতে আসা লোকজন অবাক হয়ে দেখছে তোমাকে। কি ভাববে তারা আমার হবু বউ সম্বন্ধে? অবাক গলায় সুপ্রিয়া বলে উঠেছিল, আদেকলাপনা? তা নয় তো কি। জানি তোমার বাবার কোনোদিনই মুরদ হবে না মেয়ের গলায় পরানোর জন্য অমন দামি নেকলেস কেনার। এই আমি আশীর্বাদে দিচ্ছি বলে, নইলে পারতে এমন জিনিস কোনোদিন গলায় পরতে? সব জেনে শুনেও তোমায় পছন্দ করলাম বলেই না অমন জিনিস গলায় দিতে পারছো। তাই বলছি, বিয়ের পর থেকে যা বলবো তাই শুনে চলবে। সংসারে নিজের মতামত চালানোর কোনো চেষ্টা করবে না, তাহলেই বছর বছর অমন দামি উপহার জুটবে, সঙ্গে বিদেশ ভ্রমণ। দেখবে গয়নায় তোমার আর রুচি থাকবে না। মনে হচ্ছিল গলায় হার নয়, সাপ জড়িয়ে আছে সে। বিষাক্ত ছোবলে নীল হয়ে গেছে কণ্ঠ। চাপা গলায় বলল সে, উপহারের প্রয়োজন নেই আমার। দামি নেকলেসটা আস্তে করে গলা থেকে খুলে এগিয়ে দিয়েছিল সেলসম্যানের দিকে। সামান্য থামল। কি জেনেছ তুমি আমার সম্বন্ধে? এটাই যে আমি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। ততক্ষণে সুপ্রভাতের মাথায় আগুন জ্বলছে। দ্রুত পদক্ষেপে অতিক্রম করলো গয়নার দোকানের সুইং ডোর। পেছনে সুপ্রিয়া এলো কি এলো না সে খেয়াল নেই তার। নিমেষের মধ্যে স্টিয়ারিং হাতে গাড়ি চালিয়ে দিয়েছে। কয়েক মুহূর্তে হারিয়ে গেল দৃষ্টির আড়ালে। সেদিন গোটা সন্ধেটা তাপসীর বাড়িতে বসেছিল সুপ্রিয়া। মুড়ি আর পেঁয়াজি করে দিয়েছিল কাকিমা, বসে বসে তাই খাচ্ছিল দুজনে। সঙ্গে স্কুল বেলার গল্প তাপসী বলছিল, শুনছিল সে। একসময় তাপসী বলে উঠল, তোকে আজ বড্ড অন্য মনস্ক লাগছে। রাতও বাড়ছে, বাড়ি যাবি না এখানে থেকে যাবি? বাড়ি যাওয়ার কথা মনে পড়তেই সুপ্রিয়ার মুখ ব্লটিং পেপারের মতো সাদা। কিন্তু ফিরতে তো হবেই, নইলে হয়তো মা ফোন পেয়ে এখানে এসেই। কাকিমার কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় নামলো সে। এতক্ষণে বুঝি সম্বন্ধ ভাঙার ফোনটা এসে গেছে বাবার মোবাইলে। বাড়ির পরিবেশ কেমন হবে ভেবে বুকের ভেতরটা কাঁপছিল। সেই সঙ্গে একটা গোপন খুশির আমেজও ছড়িয়ে যাচ্ছিল মনের গভীরে। এই খুশি স্বাধীনতার, এই খুশি নিজের শর্তে বাঁচতে পারার। বাড়ি ফেরার পর সেদিন ভীষণ রকম অবাক হয়েছিল সুপ্রিয়া। সবকিছুই ছিল আগের মতো স্বাভাবিক। ডিনারে মেয়ের পছন্দের চিকেন দো পেঁয়াজা রেঁধেছিল বসুন্ধরা।
খাওয়া দাওয়া শেষে মোবাইলটা রেখে ছাদে গিয়েছিল বিপুল আকাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো তারার মধ্যিখানে দাঁড়িয়ে নিজের সত্তাকে খুঁজতে। কিন্তু ঠিক তখনই মায়ের ডাক ভেসে এসেছিল নিচের তলা থেকে, এত রাতে ছাদে কি করছিস, নাম তাড়াতাড়ি, সুপ্রভাত ফোন করেছে তোকে। ফোনটা ধরতেই ও প্রান্ত থেকে সুপ্রভাতের হিস হিসে কণ্ঠস্বর ভেসে এসেছিল, আজকাল বুঝি সত্যি সত্যি নিজেকে রানী ভাবতে শুরু করেছো? রানী তো দূর, নিজের যোগ্যতায় ঘুঁটে কুড়ানি হওয়ারও ক্ষমতা নেই তোমার। কথাটা মাথায় রেখো। আজ প্রথম দিন বলে মাফ করে দিলাম, আর কোনোদিন যেন এমনটা না হয়, হলে কিন্তু সেদিনই। পছন্দ নয় মানে? প্রায় আর্তনাদ করে উঠেছেন বসুন্ধরা। অমন সুদর্শন, সুউপায়ী পাত্র, কেনাকাটাও প্রায় শেষের পথে, আত্মীয় স্বজন সবাই জেনে গেছে, এখন বলছিস তোর সুপ্রভাতকে পছন্দ নয়? পূর্বের প্রীতিভাব উধাও বসুন্ধরার, সামনে দাঁড়িয়ে শাসাচ্ছে সাবালিকা মেয়েকে। কি কি কীর্তি করে এসেছিস খুলে বল বলছি। তোর জ্বালায় কি আমরা দুজন একটু শান্তিতে বাঁচতেও পারবো না? এখন অবধি তেমন কিছু কেনাকাটা হয়নি মা, হাতে যথেষ্ট সময় আছে। তোমরা এই বিয়ে ভেঙে দাও। এই বিয়ে হলে সুপ্রভাত খুশি হবে কিনা জানি না, কিন্তু আমি একটুও খুশি হব না। বলছিলাম কি বাবা, ওই টাকার থেকে কিছুটা অঙ্ক আমায় দেবে? টাকা? টাকা নিয়ে করবি কি? যেন অবাক হতেও ভুলে যান সুপ্রতীক। তুই কি অন্য কিছু করার কথা ভাবছিস? কোনো পরিকল্পনা করেছিস এর মধ্যে? বেশ কয়েকটা সরকারি পরীক্ষায় বসলাম, কিন্তু চাকরি তো আর জুটল না। বেসরকারি দুটো ইন্টারভিউতেও ফেল। ভাবছি একটা ব্যবসা করব। নিজের পায়ে না দাঁড়ালে লোকে পায়ের ধুলো মনে করে। পরগাছা হয়ে বাঁচা সহজ নয়। পায়ের নিচে ঝুড়ো মাটি কখন সরে যায় কে জানে। তার চাইতে নিজে খাটবো, লাভ ক্ষতি যাই হোক নিজের হবে। ইনভেস্টমেন্টের জন্য কিছু টাকা লাগবে। আর তোমার দরিয়াগঞ্জের বিঘেখানেক জমিটা দেবে বাবা? সামান্য থামল সুপ্রিয়া। বেশ কয়েকবার তো ভাগ্যের হাতে পরাভূত হলাম, আরেকবার না হয় পরীক্ষা করেই দেখি জিততে পারি কিনা। তুমি তো শিখিয়েছিলে ভাগ্য সাহসীদের সঙ্গ দেয়। বাপ মেয়ের কথোপকথন শুনে থমকে গিয়েছিলেন বসুন্ধরা। কানে শুনেও তিনি বিশ্বাস করতে পারছেন না, অমন সোনার টুকরো পাত্রকে তার চিরকালের মাধ্যমে রিজেক্ট করে দিচ্ছে, তাও স্বেচ্ছায়। অপর পক্ষ থেকে ব্যাপারটা হলে হয়তো তিনি যা হোক তা হোক মেনে নিতে পারতেন, কিন্তু এখানে তো নিজের মেয়েই স্বেচ্ছায়। এখন বলছে ঘর সংসার না করে ব্যবসা করবে, নিজের পায়ে দাঁড়াবে। ব্যবসা করা অত সহজ জিনিস? আর মেয়ের বাবাকে দেখো, কোথায় আপত্তি করবে, ব্যবসা করার সমস্যাগুলো সম্পর্কে অবহিত করানোর চেষ্টা করবে, তা নয়। নিজেও নাচছে, মেয়েকেও নাচাচ্ছে। গম্ভীর মুখে বলে উঠলেন, তুমি কি পাগল হলে? কোথায় মেয়েকে বোঝাবে তা নয়, তুমি এসব ফালতু কাজে উৎসাহ দিচ্ছ। ব্যবসা করে কি ওর নতুন করে চারটে হাত পা গজাবে? শোনো পিয়া, ওসব পাগলামি ভুলে যাও। বিয়ে তোমাকে করতে হবে, আর এই সুপ্রভাতকেই করতে হবে। এই আমার শেষ কথা। কোনো রকম না শুনতে আমি চাই না। এতদিনকার বাধ্য মেয়ের তকমা ভুলে যায় সুপ্রিয়া। মা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ জীবনটা আমার। তাই কার সঙ্গে থাকবো, কার সঙ্গে সংসার করব, সেই সিদ্ধান্তটাও আমিই নেব। জোর করে আমায় তুমি পিঁড়িতে বসাতে পারবে না। বেশি জোর করলে আমি বাধ্য হব আইনের সাহায্য নিতে। ধপ করে সোফায় বসে পড়েন বসুন্ধরা। আঁচল দিয়ে কপাল থেকে গড়িয়ে আসা ঘাম মুছছেন। ঘটনার আকস্মিক অভিঘাতে তিনি একেবারে স্তব্ধ হয়ে গেছেন। ভাবতেও পারেননি মেয়ে এমন কিছু বলতে পারে। বরাবরের বাধ্য মেয়ে তার, মায়ের অঙ্গুলি হেলনে চলে অভ্যস্ত। হঠাৎ কি এমন ঘটলো যে মেয়ের সোজাসুজি আইনি সাহায্য? কোনো রকম খারাপ ছেলের পাল্লায় পড়েনি তো? সেই হয়তো উস্কাচ্ছে। অসম্ভব কিছুই নয়। স্কুল কলেজে পড়েছে, রাস্তায় একা একা যাচ্ছে আসছে, দিনকাল মোটে ভালো নয়। ওই তো কাবেরীর মেয়েটা একটা বখাটে ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে। কাবেরী যদিও বলে ছেলে ভালো চাকরি করে, তার বাপু মোটে বিশ্বাস হয় না। শান্ত হ মা, শান্ত হ। মেয়ের দিকে এগিয়ে যান সুপ্রতীক। বুঝতে পারছি কোনো এক অজানা কারণে তুই মানসিকভাবে অস্থির হয়ে আছিস। ওসব বিয়ের কথা থাক এখন, আমায় একটু বুঝিয়ে বল দেখি কি ব্যবসা তুই করতে চাইছিস। আমার এক বন্ধু আছে শ্যামলিমা, তুমি তো চেনো ওকে। এই বাড়িতেও এসেছে বেশ কয়েকবার। দুজনে মিলে ঠিক করেছি একটা অর্গানিক ফার্ম হাউস খুলবো। প্রথমে কিছু টাকা ইনভেস্ট করতে হবে, বাকিটা দরিয়াগঞ্জের জমি দেখিয়ে ব্যাংকের কাছ থেকে কম সুদে লোন নেব। এখন তো সরকার অনেক রকমের স্কিম লঞ্চ করেছে, ওতে বেশ কম সুদে টাকা পাওয়া যাবে।
চেষ্টা করব লং টার্ম লোন নিতে, যাতে আস্তে ধীরে তা শোধ করা যায়। এখনকার মানুষজনের মধ্যে অর্গানিক খাবারের চাহিদা বাড়ছে। সাধারণ খাবারের থেকে দ্বিগুণ দাম দিয়ে মানুষ অর্গানিক শস্য, সবজি, ডিম, মাংস, এমনকি দুধ, ঘি অবধি কিনে খাচ্ছে। সবই তো বুঝলাম, কিন্তু অর্গানিকের মধ্যে অনেক কিছু পড়ে। তোদের কোম্পানি প্রাথমিকভাবে কিসের ওপর ফোকাস করতে চাইছে? প্রধানত ডিম আর মুরগি, মানে প্রাণীজ প্রোটিন। সেই সঙ্গে চেষ্টা করব অর্গানিক কাউ মিল্কের যোগান দিতে। বাজারে অর্গানিক পনিরের চাহিদাও বাড়ছে। শ্যামলিমা অবশ্য এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছে। অর্গানিক পদ্ধতিতে চাষবাসের ইচ্ছেও আছে বেশ। কিন্তু এই মুহূর্তে এত বিস্তারিত পরিকল্পনা করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। এই মুহূর্তে এতটা অর্থ লাগাতে চাইছি না। লাভ্যাংশের পরিমাণ দেখে ভাববো ব্যবসা এক্সপ্যান্ড করব কিনা। সেজন্য দুধ, ডিম আর মুরগি দিয়ে শুরু করতে চাইছি। তোর পরিকল্পনার গভীরতা দেখে অবাক হয়ে যাচ্ছি। এতখানি একা একা ভেবেছিস তুই? অবাক গলায় সুপ্রতীক বলেন, ঠিক কত টাকা নিয়ে তুই ব্যবসায় নামতে চাইছিস? আমি 5, শ্যামলিমা 5, মোট 10 লক্ষ দিয়ে ছোট পরিসরে কাজ শুরু করি আগে। তারপর আর্থিক বল বাড়লে ব্যবসার পরিসর খানিক বাড়ানোর চেষ্টা করব। 5 লক্ষ আমায় তুমি দেবে বাবা? নিশ্চয়ই দেব। আমার মেয়ে এমন একটা শুভ উদ্যোগ নিয়েছে, শুধু টাকা কেন, অফিস ছুটির দিনগুলোয় শনি রবি আমি নিজে উপস্থিত থাকব। তোদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব। সবাইকে দেখিয়ে দেব বাঙালিও ব্যবসা পারে, হোক না সে মেয়ে। এই তুমি দায়িত্ব নিয়ে মেয়েটার সর্বনাশ করছো কিন্তু। বলতে গিয়েও থেমে যান বসুন্ধরা। এভাবে নয়, কৌশলে জানতে হবে কেন সুপ্রভাতের মতো লোভনীয় পাত্রকে সুপ্রিয়া বিয়ে করতে চায় না। সত্যি কি কেউ এসেছে জীবনে? জানতে হবে, জানতেই হবে। হাসি মুখে বলে ওঠেন তিনি, এ আর এমন কি ব্যাপার? বিয়ের পরও তুই ব্যবসায় মনোনিবেশ করতে পারিস। এর জন্য বিয়ে না করার কি আছে? সুপ্রভাত বুদ্ধিমান ছেলে, সে কি আর তোকে বাধা দেবে? আমি তোকে নিশ্চিত করে বলতে পারি এমনটা কখনোই হবে না। যে ছেলে বিয়ের আগে আমার মা বাবাকে অপমান করে, জানিয়ে দেয় তার কথা শুনে চললেই বাড়িতে আশ্রয় মিলবে, মিলবে দেদার অর্থ প্রতিপত্তি, সেই মানুষটার অহংকারী স্বরূপ চোখের সামনে দেখার পর আত্মসম্মানহীন জীবন কাটাতে পারবো না আমি। আমায় ক্ষমা করো মা, ক্ষমা করো। স্তব্ধ হয়ে গেলেন বসুন্ধরা। কি বলবেন, কিভাবে বলবেন, কিছুই যেন ভেবে পাচ্ছেন না। খানিক থেমে নিজেকে গুছিয়ে নিয়ে বললেন, সুপ্রভাত আমাদের অপমান করেছে? তুই সত্যি বলছিস? কি বলেছে সে? মিথ্যে বলে আমার কি লাভ তুমি বলো মা? পরপর 2 দিন দেখা করা, দুজনের মধ্যেকার আলাপ আলোচনার কথাগুলো বাবা মায়ের কাছে স্পষ্ট ভাষায় খুলে বলল সুপ্রিয়া। বলা শেষে মনে হলো তার এতটা ভারমুক্ত নিজেকে আগে কখনো লাগেনি। টেবিল থেকে জলের বোতল তুলে এক ঢোক জল খেয়ে বলল, তুমি বলো মা, এই মানুষটার সঙ্গে কেউ কি কখনো সুখী হতে পারে? তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস রে পিয়া। বহুদূর থেকে যেন বসুন্ধরা দেবীর গলার স্বর ভেসে আসে। তোকে আগে এই বিষয়গুলো আমার জিজ্ঞাসা করা উচিত ছিল। ব্যবসা কর, তোর বাবার মতো আমিও পাশে আছি। আত্মসর্বস্ব ছেলেটাকে দেখিয়ে দে তো তুইও পারিস। এই বয়সে পৌঁছে কারোর কাছে নতুন করে আমার কিছু প্রমাণ করার নেই মা। আমার লড়াই আমার সঙ্গে, আর আমি জানি এই লড়াইয়ে জিত আমারই হবে। আবদারের সুরে বলে সুপ্রিয়া, আজ একটু চাউমিন বানাবে মা? তোমার হাতের স্পেশাল চাউমিন। বললে কি সব শেষ হয়ে যায়? হয় না। মনে মনে বলে সে, না হলে সুপ্রিয়ার মনোজগতে ওই অহংকারী ছেলেটাই বারবার ঘুরে ফিরে আসে কেন? শেষ পর্যন্ত বিয়েটা আর করতে হয়নি সুপ্রিয়াকে, কিন্তু সুপ্রভাতের আচরণ দেখে মনে মনে অদ্ভুত এক জেদ তৈরি হয়ে গিয়েছিল তার। যে কোনো উপায়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে দেখিয়ে দিতে হবে। হেরে সে যায়নি, মধ্যবিত্তরা হেরে যায় না। হাজার প্রতিকূলতার ভিড়েও লড়াই চালিয়ে যায়। তারা মধ্যবিত্ত, এতে কোনো সন্দেহ নেই। এই মধ্যবিত্তের চেনা গন্ধ গায়ে নিয়েই তরতরিয়ে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠে যাবে সে। ওপরে আরো আরো ওপরে। মন প্রাণ ঢেলে দিয়ে শুরু করলো ব্যবসা, শিখলো খুঁটিনাটি,
বিশেষ ও প্রাকৃতিক উপায়ে তৈরি খাবার, খামারের মুরগিদের সময় মতো খাওয়ানো, খাঁটি গরুর দুধের জন্য বিশেষভাবে জোগাড় করা খড়, বিচালি, উপযুক্ত তাপমাত্রায় ডিম, দুধ, মাংস সংরক্ষণ করলেও চাহিদা তেমন একটা বাড়ছিল না। সারাদিন দুজনে ভূতের মতো পরিশ্রম করত। ক্লান্ত শ্যামলিমা বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়ত, কিন্তু সুপ্রিয়া কিছুতেই যে রাতে তার ঘুম আসে না। চোখ বুজলেই ওই অহংকারী মুখটা ভেসে ওঠে। তোমার বাবার কখনো জড়োয়া নেকলেস কিনে দেওয়ার ক্ষমতা হতো? আপনা আপনি চোখ খুলে যায়। মুরগি হাঁসের খাঁচার সামনে একাকী পায়চারি করতে থাকে সে। ভুলতে চেষ্টা করে অতীতের গল্প, কিন্তু চাইলেই কি তা ভোলা যায়? হঠাৎই একদিন সাজো সাজো রব ওঠে ফার্ম জুড়ে। এক নামকরা সুপার মার্কেটে শ্যামলিমার জ্যাঠামশাইয়ের খানিক অংশীদারি আছে। ভাইজি জ্যাঠাকে জপিয়ে ফেলেছে সে স্টোরের একটা অংশে তাদের কোম্পানি অর্গানিক লাভের কিছু প্রোডাক্ট রাখতে। সেই সঙ্গে অনলাইন ক্রেতাদের জন্য ওয়েবসাইট লঞ্চ। হাসি মুখে বলে সে, জোয়ার আসার সময় হয়েছে, এবার থেকে কিন্তু আরো বেশি খাটতে হবে সুপ্রিয়া। ভাবতে পারছিস, এখন থেকে অনলাইনেও মিলবে অর্গানিক লাভের খাঁটি প্রোডাক্ট। কাজই তো করতে চায় সুপ্রিয়া, ডুবে থাকতে চায় কাজের মধ্যে, তাই নতুন উদ্যমে কাজে লেগে পড়ে দুজনে। সঙ্গে স্থানীয় মেয়েরা, ওরাও খুব মন দিয়ে কাজ করে। রোজগারে নতুন উৎসের সন্ধান ওদেরকে উৎসাহিত করে তুলেছে। দু এক মাসের মধ্যেই মানুষজনের কাছ থেকে ভালো সাড়া আসতে থাকে। আজকাল মানুষ খাঁটি জিনিস পছন্দ করে, আর ন্যায্য মূল্যে সেটাই জুগিয়ে থাকে অর্গানিক লাভ। পুজোর সময় থেকে ফাঁকা জমি জুড়ে অর্গানিক শস্য ফলানোর কাজ শুরু করে শ্যামলিমা। প্রয়োজনীয় জিনিসপত্র যোগান দিয়ে তাকে সাহায্য করে সুপ্রিয়া। জমি বাড়ে, কেনা হয় ট্রাক্টর। ডাল আর সবজির সেকশন লঞ্চ করার সঙ্গে সঙ্গে ক্রেতাদের মধ্যে বেশ একটা সাড়া পড়ে যায়। এদের মধ্যে অনেকেই অর্গানিক লাভের প্রোডাক্ট ব্যবহার করেছেন, করছেন, করে তৃপ্তি পাচ্ছেন। হেসে বলে শ্যামলিমা, কিরে, কেমন বুঝছিস? নিজেকে ব্যবসায়ী বলে মনে হচ্ছে? হচ্ছে রে, কিন্তু তার চেয়েও বেশি হচ্ছে আনন্দ। মানুষকে খাঁটি জিনিস খাওয়াতে পারছি বলে। জানিস তো, খাঁটিত্বের কোনো পরিচয় লাগে না, না সম্পর্কে, ক্ষেত্রে, না ফসলে। মন খারাপ করবি না একদম। শ্যামলিমা এগিয়ে এসে বন্ধুর পিঠে হাত রাখে। এখন যে আমাদের এগিয়ে যাওয়ার সময়। সপ্তাহে দুটো মাত্র ছুটির দিন। সেই দুদিনই সুপ্রতীকের গন্তব্য দরিয়াগঞ্জ। শনিবার চলে যায়, সোমবার অফিস সেরে বাড়ি ফেরে। দুটো মেয়ে কোনো কিছুর পরোয়া না করে প্রাণপণ চেষ্টা করে চলেছে নিজেদের পায়ে দাঁড়ানোর। এ কি সহজ ব্যাপার? তাছাড়া এই কর্মকাণ্ডের জেরে গ্রামের মানুষেরও কর্মসংস্থান হচ্ছে কিছু, হোক না তার সংখ্যায় অল্প, কিন্তু হচ্ছে তো। সেজন্যই আজকাল সুপ্রিয়াদের যে কোনো অসুবিধায় ঢাল হয়ে দাঁড়াচ্ছে তারা। সাহায্য করছে নিজেদের ক্ষমতা অনুযায়ী। দেখে শুনে সুপ্রতীক বেশ নিশ্চিন্ত হয়েছেন। ঘটনার বিবরণ দিয়ে বসুন্ধরাকেও নিশ্চিন্ত করেছেন। মুখে না বললেও তিনি বোঝেন মেয়ের জন্য বসুন্ধরার চিন্তার অন্ত নেই। আজও প্ল্যাটফর্মে আসার আগে বলেছিলেন, চলো দুজনে মিলে একবার মেয়ের খামার বাড়ি ঘুরে আসি, কিন্তু কোথায় কি। মাটিও যে মেয়ের মতোই গোয়ার, কিছুতেই রাজি হলো না আসতে। অগত্যা একাই ট্রেনে চেপে বসলেন তিনি। পেরিয়ে যাচ্ছে ধান ক্ষেত। ধানের সবুজ শীষগুলো কি সুন্দর মাথা নেড়ে যাত্রীদের ডাকছে, যেন বলছে, দাঁড়াও পথিকবর, তিষ্ঠ ক্ষণকাল। ভেরিতে ভেরিতে মাছের চাষ। ছোট ডোবায় চুনো মাছ ধরার আশায় কেউ কেউ জাল বিছিয়ে রেখেছে। পুকুর জলে হঠাৎ করে বিদায়ী রোদ ছায়া ফেলে। খবর আসে নামতে হবে এবার। প্রকৃতির শোভা দুচোখে মেখে পৌঁছে যান দরিয়াগঞ্জ। হাতে করে মেয়ে নিয়ে আসে কচি ডাব। তৃপ্তিতে চুমুক দেন সুপ্রতীক। মেয়ের উন্নতির সংবাদ তাকে তৃপ্ত করে। জল জলে মুখটা না বলেও বলে যায় অনেক কথা। প্রথম থেকে এমনটাই তো চেয়েছিলেন তিনি। মেয়ে হোক বা ছেলে, আজকের দিনে নিজের পায়ে দাঁড়ানোর চেয়ে জরুরি কিছুই নেই। কয়েকটা দরকারি জিনিসপত্র কিনতে শ্যামলিমা টাউনে গেছে, ফিরবে কাল বিকেলে। বাবার জন্য মামলেট বানায় সুপ্রিয়া। ঘরে পালা মুরগির মাংস আর সরু চালের ভাত বাবা মেয়ে মুখোমুখি খেতে বসে। তোদের এই উন্নতিতে আমি কিন্তু মন থেকে ভীষণ খুশি হয়েছি। তোদের জন্য আমার ভারী গর্ব হয়। বাঙালি ব্যবসা করতে জানে না, এই প্রবাদকে তোরা ভুল প্রমাণ করে ছেড়েছিস। হাসি মুখে বাবার দিকে তাকায় সুপ্রিয়া। আর একটু মাংস নাও বাবা, ঘরের তো খাঁটি। মা কি পণ করেছে আর কখনো এমুখো হবে না?
তোর মাকে তো চিনিস, কেমন একগুঁয়ে স্বভাব। কত করে বললাম চলো আজকে দেখে আসবে মেয়েটাকে, কিছুতেই রাজি হলো না। কিন্তু কি জানিস মা, একলা থাকলেই বসে বসে তোর কথা ভাবে, কোনো প্রসঙ্গে তোর কথা উঠলেই গুম খেয়ে যায়, আড়ালে কাঁদে। আসলে বাড়ি থেকে এত দূরে এসে ব্যবসার আইডিয়াটা তোর মার পছন্দ হয়নি, কিন্তু আমি সব সময় তোর পাশে আছি। কি জানিস মা, ভালোবাসা তো ফল্গু ধারার মতো, যতই লুকাতে চেষ্টা করো অন্তঃসলীলা হয়ে সে বয়ে যায়, বয়েই যায়। কৌতূহলী চোখে সুপ্রিয়া তাকায় বাবার দিকে। ফেরার দিনটায় এখান থেকে খাঁটি দুধ, ডিম, ডাল, তাজা সবজি নিয়ে গেলে দিব্যি যত্ন করে ফ্রিজে সাজিয়ে রাখে। বারবার দেখে কোনো কিছু নষ্ট হয়ে যাচ্ছে না তো। ভুলেও যদি কিছু নষ্ট হয়, বেচারি নয়নের মার হাল খারাপ হয়ে যায়। এই সেদিনই তো নয়নের মাকে কাগজের ব্যাগে তোদের ফলানো কয়েকটা সবজি, ডিম ভরে দিয়ে বলল, তোর দিদি চাষের ফসল, কোনো কেমিক্যাল নেই, কোনো ভেজাল নেই, খেয়ে দেখিস একবার, খাঁটি জিনিস তো, স্বাদ একেবারে আলাদা। আমি সবটাই লুকিয়ে লুকিয়ে দেখেছি। চোখে জল আসে সুপ্রিয়ার, কিন্তু কিভাবে কাঁদে সে। কিছুতেই বাবার সামনে সে দুর্বল হতে পারবে না। আমার খাওয়া হয়ে গেছে, হাতটা ধুয়ে নি, নইলে পরে অসুবিধা হয়। তুমি কিন্তু পেট ভরে খাবে বাবা, যা লাগবে নিয়ে নেবে। বাথরুমে ঢুকে বয়ে যেতে দেয় চোখের জল। এখানে নিজে ছাড়া কেউ তাকে দেখার নেই। শক্ত বর্মের আড়ালে লুকিয়ে থাকা নরম মনের খবর কেবল চার দেওয়ালেই জানা থাক। বারান্দায় বসে নানা বিষয়ে গল্প করতে করতে একসময় সুপ্রতীক বলে ওঠেন, জানিস মা, প্রভাত এখনো বিয়ে করেনি, অথচ তোর মা আমাকে বলেছিল ওদের নাকি বিয়ের বড্ড তাড়া। চেনা নগরী ছেড়ে এত দূর পালিয়ে এসেও ওই নাম পিছু ছাড়ে না কেন। বুকের ভেতর লাবডুব, কিন্তু মুখে নিরাসক্ত ভাব দেখিয়ে বলে, কোন প্রভাতের কথা বলছো বাবা? সুপ্রভাত রে, ভুলে গেছিস নাকি ওর কথা? ভুলে গেলেই ভালো হতো বোধ হয়, মনে মনে বলে সুপ্রিয়া, কিন্তু ভুলতে আর পারছি কই। বারবার সেই অপমানের কথা মনে পড়ে যায়, আর মুখটা ভেসে ওঠে চোখের পাতায়। ওই মুখটাই আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, মগজে বুনে দেয় সাফল্যের খিদে। পরের দিন সকালে বাইকের গর্জন শুনে কাঁচা ঘুমটা ভেঙে গেল সুপ্রিয়ার। রাতের বেলা শ্যামলিমা ফোনে জানিয়েছিল একজন বড় ক্লায়েন্ট সকাল সকাল তাদের অর্গানিক ফার্মে আসবে ডেলিভারি নিতে, কিন্তু এখনো তো ভালো করে আলোই ফোটেনি। তার মধ্যেই এসে পড়ল নাকি? দ্রুত হাতে নিজেকে গুছিয়ে নিয়ে ক্লায়েন্টকে অভ্যর্থনা করতে এগিয়ে গেল সে। আর ঠিক তখনই চমকে উঠে চাবির গোছাখানা হাত থেকে পড়ে গেল। অস্ফুটে বলল সে, আপনি এখানে কেন? আসতে নেই বুঝি? ডিলারশিপ নিয়েছি যে তোমাদের অর্গানিক কোম্পানির, তাই তো সকাল হতে না হতেই ব্যবসার কাজে চলে আসতে হলো। আপনার সঙ্গে নতুন করে কোনো রকম সংযোগ তৈরি করার বাসনা নেই আমার। কেন খামোখা আবারও আমার জীবনে এসে? সংসার মানে আমার কাছে দায়িত্ববোধ, সহমর্মিতা, পরস্পরের ভাবনাকে সম্মান করা, পরিবারের যত্ন নেওয়া। যে মানুষটা আমাকে, আমার পরিবারের লোকজনকে সামান্য সম্মানটুকুও দিতে পারে না, তার সঙ্গে না আমার ব্যবসায়িক সম্পর্ক আছে না। কি হলো, চুপ করে গেলেন কেন? শেষ করুন, অপেক্ষায় আছি যে। কিছু না, নতুন করে আপনাকে কিছু বলার নেই আমার। কেন এসেছেন এখানে? যদি বলি আপনার জন্য, শুধুই আপনার জন্য। আপনাকে বড্ড ভালোবেসে ফেলেছি, মানবেন? এই কমাসের অদর্শনে ভেতরে ভেতরে বড্ড কষ্ট হচ্ছিল। একটা সুযোগ পেতেই তাই ছুটে এলাম। অতীতের বলা শব্দ বন্ধ তাতে মিথ্যে হয়ে যায় না। দিনের পর দিন আপনার উচ্চারণ করা শব্দগুচ্ছ আমার মনোবল ভেঙে দিয়েছিল। সন্দেহ করতে শুরু করেছিলাম নিজের যোগ্যতার ওপর। ভাগ্যিস জীবনে আমার শ্যামলিমা এলো, তাই জীবনের পাতার ভাঁজে এক নতুন দিশা খুঁজে পেলাম। দয়া করে আসুন আপনি, নতুন করে আপনার সঙ্গে কোনো রকম সম্পর্কে জড়ানোর ইচ্ছে নেই আমার। আমার কথায় সত্যি কি মনোবল ভেঙেছিল আপনার? নাকি ফিনিক্সের মতো ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে জীবনের নতুন মানে খুঁজে পেয়েছিলেন? জীবনে কিছু করে দেখানো দৃঢ়তা জেগেছিল মনের গভীরে,
অন্তত আমাকে দেখানোর জন্য হলেও সত্যিটা বলবেন কিন্তু প্রিয়া। অবশ্য এইটুকু বিশ্বাস আপনাকে আমি করি, তাই তো শহর থেকে এত দূরে ছুটে এলাম। শ্যামলিমাকে জানেন? এই প্রথমবার পূর্ণ দৃষ্টিতে সুপ্রভাতের দিকে তাকাই সুপ্রিয়া। বোঝার চেষ্টা করে তার হেয়ালি ভরা কথার অর্থ, কিন্তু মুখে কিচ্ছুটি বলে না। শ্যামলিমা আমার বোন, নিজের নয়, মাসতুতো। সেজন্যই খানিক সুবিধা হয়েছে। খোঁজ খবর নেওয়ার সময় জানতে পেরেছিলাম ও আপনার বন্ধু স্থানীয়। অর্গানিক প্রোডাক্ট নিয়ে ব্যবসার প্ল্যানটা আমি ওকে দিয়েছিলাম। আপনাকে নিজের পায়ে দাঁড় করানোর এর চেয়ে সহজ উপায় তো আমার জানা ছিল না। কেন এমনটা আপনি কেন করলেন? এভাবে আমাকে ভেঙে গড়ে আপনার কি লাভ হলো? অস্ফুটে বলল সুপ্রিয়া। যদি বলি সবটাই করেছি আপনার বাবার জন্য, কখনো নিজের বাবার মুখের দিকে তাকিয়ে দেখেছেন? কত হতাশা, কত দুঃখ, মন খারাপের গল্প লুকিয়ে সেখানে। কি বা চেয়েছিলেন উনি? নিজের মেয়েকেই সমাজে প্রতিষ্ঠিত দেখতে, কেবল এটুকুই। কিন্তু আপনার নিজের ওপর বিশ্বাস নেই, তাই বুঝি সেটুকুও ওকে দিতে পারলেন না। মোটামুটি একটা সম্বন্ধ আসতেই রাজি হয়ে গেলেন। তাই ভাবলাম মানুষটার স্বপ্ন পূরণের দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নি। কি বলেছিলেন বাবা আপনাকে? সেটা শোনার কি আজ আর খুব দরকার আছে প্রিয়া দেবী? সরাসরি সুপ্রিয়ার চোখের দিকে তাকালো সুপ্রভাত। মিথ্যে বলা আমি পছন্দ করি না, তাই শুনতে যখন চাইছেন শুনেই নিন। আলাদা করে ডেকে বলেছিলেন, আমার মেয়ের ভেতরকার জেদটা ঘুমিয়ে আছে, কেউ যদি পারত তাকে জাগিয়ে দিতে, মেয়েটার সামনের দিকে এগিয়ে যাওয়া কেউ আটকাতে পারত না। চোখে জল এলো সুপ্রিয়ার, মুখ ঘুরিয়ে নিল সে। এই মানুষটার কাছে চোখের জল দেখাতে চাইল না সে। এমন সময় শুনতে পেল বাবার গলা। কখন উঠল ঘুম থেকে? দিব্যি সকাল সকাল এসে পড়েছ দেখছি। সময় জ্ঞান আছে তোমার। তা হলো কথা, দুপুরে কিন্তু এখানেই খেয়ে যাবে। মেয়ের তরফ থেকে আমি নিমন্ত্রণ করলাম। বাবা তুমিও? এগিয়ে গিয়ে সুপ্রতীকের বুকে মুখ লুকালো সুপ্রিয়া। তুমি তুমি এমনটা করলে কেন? মনে পড়ে গেল যখন সে প্রথমবার ব্যবসা করার কথা বলেছিল, মা বিরোধিতা করলেও বাবা সবসময় উৎসাহ জুগিয়েছে। টাকা পয়সা জমি দিয়ে যথাসম্ভব সাহায্য করেছে। বারবার ছুটে এসেছে মেয়ের কাছে মনোবল বাড়াতে। তবে সবটাই আগে ভাগে প্ল্যান করা ছিল, শুধু তার মনোবল বাড়ানোর জন্য, তাকে প্রতিষ্ঠিত করার জন্য। আর সে বোকার মতো কত উল্টোপাল্টা ভেবেছে, এত কম বুদ্ধি তার। এমন সময় হাতে ধরা মোবাইলটা বেজে উঠল। ও প্রান্ত থেকে বলে উঠল শ্যামলিমা, ভোরের সারপ্রাইজখানা কেমন লাগলো? আর কিন্তু ভুল বুঝে দাদা ভাইয়ের ওপর রেগে থাকিস না। শোনো প্রভাত, তোমরা নিজেদের মধ্যে বাকি কথাবার্তা সেরে নাও, আমি বরং একটু পায়চারি করে আসি। সদ্য ফোটা ভোরের আলোয় সবুজ বনানীর মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার মজাই আলাদা। তাহলে কি ভাবছো, আমার সঙ্গে কি বাকি জীবনটা কাটানো যায়? এটা নিশ্চয়ই মানবে, যতটা খারাপ ভেবেছিলে আমায়, ততটা বোধহয় নই। এই মুহূর্তে ব্যবসা বাড়ানো ছাড়া অন্য কিছু আমার মাথায় নেই। আমি অপেক্ষা করব, প্রয়োজনে অনন্তকাল। প্রিয় মানুষটিকে নিজের করে পাওয়ার জন্য অপেক্ষা করাই যায়। সুপ্রভাত হাসল। সেই হাসির রেশ ছড়িয়ে পড়ল সুপ্রিয়ার ঠোঁটে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে গল্প আপলোড করলে আপনাদের কাছে চলে যাবে। ধন্যবাদ।